তাদের মধ্যে সেটার মধ্যে হলো সবচেয়ে প্রায়োরিটি হচ্ছিল আমাদের রিনিউয়েবল এনার্জি, পার্টিকুলারলি সোলার। আমাদের এখন যে অবস্থা দাঁড়িয়ে গেছে, আমাদের এক্সচেকারের অবস্থা যে জায়গায় চলে গেছে, বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার টোটালি ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ইম্পোর্ট বেস সিস্টেম করার অর্থই হচ্ছিল যে এই দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া, এবং সেটাই তারা করেছে। যার ফলে আজকে ওই যে আমার পিডিবির চেয়ারম্যান গালে হাত দিয়ে বসে আছে, মাঝে মাঝে দেখি মাথায় হাত দিয়ে বসে থাকে। 56,000 কোটি টাকার দেনা তার মাথার উপরে, বিল শোধ করে নাই। তো এই বিল শোধটা করে নাই, আবার ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসলো সেটাও কিছু করে নাই। এখন ওই বেচারার উপরে সকালবেলা থেকে দেনাদাররা বা পাওনাদাররা ঘেরাও করে, আর সে এসে সহ্য বলে বসে থাকে, তাদের উপায় নেই তার। এইরকম একটা অবস্থার মধ্যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদেরকে ফেলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ভেরি সিরিয়াস অ্যাবাউট সোলার এনার্জি। আর সবচেয়ে বড় কথা হলো যে পাকিস্তানের মতো একটা ফেইল স্টেট, ওরা যদি এই 20,000 মেগাওয়াটের মধ্যে চলে যেতে পারে, এবং পাকিস্তান এখন বিপদে পড়েছে। আপনারা জানেন কি না, পাকিস্তানের সাথে লং টার্ম কন্ট্যাক্ট ছিল, সব দেশের সাথে এলএনজি কন্ট্যাক্ট ছিল। এখন এই কন্ট্রাক্ট পাকিস্তান বাতিল করতে চায়, কিন্তু তারা বলে না, তুমি কন্ট্যাক্ট করছো, তোমাদের এলএনজি নিতে হবে। এখন পাকিস্তান মার্কেট খুঁজতেছে কোথায় এলএনজি বিক্রি করা যায়। তো এই অবস্থায় পাকিস্তান চলে গেছে। তো পাকিস্তানের মতো একটা দেশ, সেই দেশ যদি 20,000 মেগাওয়াটে যেতে পারে, আমি বাংলাদেশ পারবো না কেন? বাংলাদেশি মানুষ বড় হয় চ্যালেঞ্জ দিয়ে। বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশের মানুষ সোলার করতে পারবে না এটা বিশ্বাস করি না। হ্যাঁ, সোলার করতে হলে সরকারের পলিসি সাপোর্ট দিতে হবে। উইদাউট পলিসি সাপোর্ট কোনো কিছু হয় না। আমি একটা সাকসেস স্টোরি বলি। জাস্ট বিকজ অফ দ্য পলিসি সাপোর্ট, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় এমপ্লয়ার, সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্টস সেক্টর। আর এই গার্মেন্টস সেক্টরের শুরুটা আমার জীবনে দেখার সুযোগ হয়েছে। আমি তখন একজন ইয়াং এন্টারপ্রেনার ছিলাম। আমার বয়স কত? আমার তখন বয়স বোধ হয় 25-26 বছর বয়স। সবে ব্যবসায় ঢুকেছি। এক্সাইটমেন্ট। প্রেসিডেন্ট জিয়া আসলেন। আমাদের ইকোনমি ছিল তখন সোশ্যালিস্টিক ইকোনমি। উনি এক কলমের খোঁচায় এটা মিক্স সিস্টেম ইকোনমিতে চলে গেলেন। উনি 2 কোটি টাকা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট থেকে এক টানে 20 কোটি টাকা চলে গেলেন। সেই কালে 20 কোটি টাকা was lot of money to invest for a big industry. এই যে একটা থ্রাস্ট সৃষ্টি হলো, এবং সব ব্যাংকদেরকে বলে দিল যারা ইন্ডাস্ট্রি করতে আসবে, পার্টিকুলারলি টেক্সটাইল অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি, উনি বলে দিলেন যে তোমরা এত ফর্মালিটি করবে না, গিভ দেম মানি, লেট দেম ডু ইট। 100টা করলে হয়তো 50টা ফেল করে, 50টা হবে। এবং এই থ্রাস্টে কিন্তু বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু হয়ে গেছিল। শেয়ার মার্কেট, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা শেয়ার মার্কেট চিনতই না। ওনার একটা উদ্যোগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে দেওয়ার পরে মানুষ মার্কেট চিনল। উনি আইসিবি করলেন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। আমরা তো সবাই ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, আমিও ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান। আমাদের কাছে টাকা নাই, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করতে চাই। তখন উনি বলল যারা পাবলিক
ইমিডিয়েট কোম্পানি করবে, তাদের যদি ম্যাচিং ফান্ড না থাকে, আইসিবি ব্রিজ ফিন্যান্সিং করলো। আইসিবি ব্রিজ ফিন্যান্সিং করলো, আমাদের মতো ইয়াং এন্টারপ্রেনাররা আমরা ইন্ডাস্ট্রি করলাম। আমরা কেউ বিজনেসম্যানের ছেলে ছিলাম না, আমি উকিলের ছেলে ছিলাম, আমরা ইন্ডাস্ট্রি করলাম আমরা, অ্যান্ড আওয়ার গ্রুপ বিকেম ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ অফ বাংলাদেশ। এই যে ইনসেন্টিভ দেওয়াতে বাংলাদেশে একটা রেভলিউশন সৃষ্টি হলো। তেমন মানে একদিন উনি এক্সপোর্ট কাউন্সিল করলেন, এক্সপোর্ট কাউন্সিল আন্ডার ইপিবি। ইপিবির ভাইস চেয়ারম্যান, আগে ডাইরেক্টর জেনারেল ছিলেন, ওটাকে উনি করলেন ভাইস চেয়ারম্যান, সিনিয়র ব্যুরোক্রেটে দিতে ওখানে, আর উনি নিজে ওটার চেয়ারম্যান হলেন। বিদেশ থেকে উনি এসছেন, চায়না থেকে, মিটিং দিয়েছে, উনি ওই মিটিংয়ে প্রিসাইড করবেন, দুটো শার্ট নিয়ে আসছে। শার্টে আমরা তখন ইয়াং, আমরা পিছনে বসে আছি, সিনিয়ররা সামনে বসে আছেন। তো শার্ট দুটো দিয়ে বললেন, দেখেন তো কোনটা বাংলাদেশের শার্ট আর কোনটা বিদেশি শার্ট। আপনাদের জানা হচ্ছে এই হিস্ট্রিটা, এই 16 বছর 17 বছর জিয়াউর রহমানের সাকসেস স্টোরি তো ভুলিয়ে দিয়েছে মানুষকে, কিন্তু জিয়াউর রহমানের সাকসেস স্টোরির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ইকোনমি দাঁড়িয়ে আছে। সবাই দেখে একটা শার্ট দিয়ে বলে এই শার্টটা বিদেশি। উনি বলছেন আপনারা কচু বুঝছেন। এইটা হলো হংকং এর শার্ট, আর এইটা হলো বাংলাদেশ, যেটা আপনারা বলছেন বিদেশি শার্ট, এটা বাংলাদেশের শার্ট। উনি সাবুর একটা দোকান ছিল এখানে, টেলার ছিল, এলিগেন্ট টেলার ছিল এই সাবুরার নিচে। উনি ওখান থেকে কাপড় চোপড় সেলাই করতেন। বলে আমি সাবুর ওখান থেকে সেলাই করে নিয়ে আসছি, সাবু পরে এমপি হয়েছিল, হ্যাঁ সাভারের, হ্যাঁ। তারপর বললো যে আপনারা কেন গার্মেন্টস, আপনার বিজনেসম্যান কেন গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবেন না, সবাই দর্জি হয়ে যান। দর্জি হতে হবে দেশের ইকোনমি ঠিক করার জন্য। আমরা সবাই দর্জি হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লাম। আমাদের নুরুল কাদের খান, উনি আরো বড় আকারে গেলেন, উনি একসাথে প্রায় 300-400 শ্রমিক সহ সব কোরিয়ায় পাঠাই দিল ট্রেনিং করার জন্য। আর এখানে আমাদের রিয়াজ গার্মেন্টস পাকিস্তান আমল থেকে শার্ট বিক্রি করে, সেই রিয়াজ গার্মেন্ট 10,000 পিস শার্ট নিয়ে প্যারিসে গেল। দ্যাট ইজ দ্য বিগিনিং অফ বাংলাদেশে গার্মেন্টস এক্সপোর্ট। উনি কেন এটা কেন একটা ট্রাস্ট হলো, উনি দুটা জিনিস করলেন। আমাদের টাকা নাই তো, ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, এলসি করতে গেলে বহু টাকার মাল আনতে হয়। উনি কি করলেন, যে একটা এলসি, একটা লোক অর্ডার পেলে তাকে যে এলসি দিবে, সেই এলসির এগেনস্টে সে কাপড় চোপড় যা যা, তখন তো পিন পর্যন্ত ইম্পোর্ট করতে হতো, পিন ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো। উনি বললো ব্যাক টু ব্যাক এলসি করবে, টাকা লাগবে না, ব্যাক টু ব্যাক এলসি করে দিল। তারপরে এই গুডসগুলোতে ডিউটি ফ্রি আসবে, ঠিক আছে বন্ডেড ওয়ার হাউস করে দাও, বন্ডেড ওয়ার হাউস হলো। আপনার এই গার্মেন্টস ব্যবসা শুরু হলো, স্কুলের টিচার পর্যন্ত এসে গার্মেন্ট ইন্ডাস্ট্রি করলো, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এসে গার্মেন্ট ইন্ডাস্ট্রি করলো, ইউনিভার্সিটির টিচাররা এসে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলো। আজকে সেই গার্মেন্টস, এই যে আমরা জেন্ডার ইস্যু করি, সবচেয়ে বেশি আমাদের দেশে জেন্ডার ইস্যু নাই, কিন্তু গার্মেন্টসের 90% শ্রমিক হলো মহিলা মানুষ। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মেয়েদের হাত ইজ ভেরি সফট, যার জন্য তারা খুব সুইফট সেলাই করতে পারে। তো দ্যাট ওয়াজ আওয়ার হিডেন রিসোর্সেস, আমরা বুঝি নাই, কিন্তু এখন আমরা বুঝি। তো এই যে একটা সিম্পল পলিসি সাপোর্ট উনি দিলেন, খুব বড় কিছু না কিন্তু দিলেন। এবং আমি বলি, আর এই এনবিআর এর জীবনে এই দুইটা রেভলিউশনারি পলিসি সাপোর্ট দেওয়া ছাড়া এনবিআর এখন ট্যাক্স কালেক্ট করা ছাড়া কিছু করে না। কিন্তু ওই দুইটা পরে ওরা কোনো নতুন কিছু চিন্তা করে না, যার ফলে যে এখানে আমাদের প্রফেসর সাহেব যে প্রেজেন্টেশনটা দিল,
আপনি দিলেন। তো আমি ওনার সাথে একেবারে একমত। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আই এম ফ্রম প্রাইভেট সেক্টর। আমি খুব দ্রুত গতিতে হাঁটি। তো এখন আমি চিন্তা করি যে আমার ইমিডিয়েট ইনকাম কোনটা। আমি প্যানেল আনবো, আমি ফ্রেম আনবো, আমি ব্যাটারি আনবো, ট্যাক্স বসায় দিয়ে রাখছে। যত ট্যাক্স কালেক্ট করতে পারবো তত আমার দাম। কিন্তু ট্যাক্স কালেক্ট না করলেও যেটা একটা সিড মানি হতে পারে সেটা চিন্তা করি না আমরা। আমি যদি একটা সোলার প্যানেল, তারপরে আপনার ফ্রেম, তারপর ব্যাটারি যদি আমি জিরো ট্যারিফ করে দেয়, যদি আমি এই লোকটা এইটা দেখে এসে যদি সোলার বিজনেস শুরু করে, আমি তো ওর উপরে পরে ইনকাম ট্যাক্স দিতে পারি। আমি যদি ওকে যদি 5 ইয়ার্স ট্যাক্স হলিডে দেই, ট্যাক্স হলিডে 5 ইয়ার্স ট্যাক্স হলিডে দেওয়ার পর যদি এক্সেলারেটেড দিয়ে যদি আমি ইনকাম ট্যাক্স ধরি পরে 5 বছর পরে, হি উইল অ্যাকোমোডেট এনাফ মানি টু পে হায়ার ইনকাম ট্যাক্স। আমাদের এই সব যে আমাদের ব্যুরোক্রেসি আছে, এইসব চিন্তা মাথার মধ্যে নাই। You have to think positive. You have to have, decision has to be hands-on. Decision biopic হয়ে কোনো লাভ নাই তো। তো থ্যাংক গড যে আমরা দায়িত্ব ভার করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেকেন্ড ক্যাবিনেট মিটিংয়ে আমাকে হেড করে একটা কমিটি করে দিয়েছে যে কত জলদি আর কিরকম ইনসেন্টিভ দিলে আমরা তাড়াতাড়ি সোলার এনার্জিতে যেতে পারি, এবং আমরা আমাদের যে 5000 মেগাওয়াট যে আমাদের টার্গেট 5 বছরে, না 10,000 তো আমাদের ইয়েতে আসছে, বাট আমাদের পলিসিতে উনি বলছেন যে 5000 এভরি ইয়ার 1000 মেগাওয়াট। তো সুতরাং আমাদের যে 5000 মেগাওয়াট টার্গেট, আমরা যদি 1000 করে প্রতি বছরে করি, 5000 মেগাওয়াট ইজ পসিবল। কিছুক্ষণ আগে উনি ওনার মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখালেন, আমি ফুললি এগ্রি উইথ হিম। আওয়ার অ্যান্সার ইজ রুফটপ সোলার। ওয়াই রুফটপ সোলার? আই টেল ইউ, রুফটপ সোলার এই জন্যই, গভর্নমেন্ট ক্যান ডু রিটেল বিজনেস। রিটেল বিজনেস করা গভর্নমেন্টের কাজ না, করে বলে গভর্নমেন্ট ফেল করে এবং গভর্নমেন্টের 56,000 কোটি টাকা বকেয়া বিল পড়ে। রিটেল শুড বি ডান বাই দ্য প্রাইভেট কোম্পানিজ। প্রাইভেট কোম্পানি যদি 10টা রুফটপ বেছে নেয়, সেই 10টা রুফটপই হলো প্রফিট সেন্টার। হি উইল ইনভেস্ট, হি উইল মেক মানি, সো হি উইল বি ভেরি সিরিয়াস টু কালেক্ট হিজ বিল। আমার নেট মিটার আছে, আমার পৌরসভা যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আমাকে হেল্প করে, যদি প্রত্যেকটা, হ্যাঁ আমাদের দেশে কিন্তু সব ব্যাপার নতুন কিছু করতে গেলে কিন্তু আমাদের দেশের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকে। এই যে দেখেন না, ওই ফ্যাসিস্টরা আমলে করছিল যে সোলার রুফ না লাগালে ইলেকট্রিক কানেকশন পাবে না। তো কি করছে, বাজারে যে সস্তা যে সোলার একটা আছে কিনে নিয়ে ছাদে লাগাই দিছে। এখন যদি আপনারা দেখেন যে ছাতা পরে আছে, বালি পরে ধুলা পরে নোংরা হয়ে আছে, ইলেকট্রিক লাইন কানেকশন পেয়ে গেছে, ওটার উপরে কারো খবরও নেই। ওটা ধরে নিচ্ছে একটা বিল্ডিং বানাইছে, বিল্ডিং এর যে ইনভেস্টমেন্ট তার মধ্যে একটা ইনভেস্টমেন্ট, কিন্তু আমি বিদ্যুৎ পেয়ে গেছি। এখানে আমাদের পলিসি চেঞ্জ করে, আমাদেরও অ্যাটিটিউড চেঞ্জ করাইতে হবে। আমি উনি বললেন বোধহয় যে ট্যারিফ বাড়ায় দেওয়া, ভয় দেখায় করা, ভয় দেখায় কিছু করলে হবে না, আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, ওই বাড়িওয়ালাকেও ইনসেন্টিভ দিতে হবে। সেটা হচ্ছে হলো যে মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলতে হবে যে তুমি যদি সোলার লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স আমি কমায় দেব, আর সোলার না লাগাও, যদি সোলার না লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স 3 গুণ 4 গুণ করে দেবো। একদিকে ইনসেন্টিভ দিলাম, আর একদিকে গলা চিপে ধরলাম, দেখবেন যে মানুষ তখন সোলারের দিকে আগাবে। আর যে ইনভেস্টারকে আমি বললাম তুমি ওই রুফটপে যাবা, তার সাথে নেগোশিয়েট করো, তার ছাদের ভাড়া কত নেবে, ছাদের ভাড়াটা ক্যালকুলেট করে তুমি যখন ওর কাছে বিল আদায় করবা,
কেন ফ্ল্যাট তো ডিডাক্ট করে তার কাছে বিলটা নিয়ে নিবা, তাহলে দেখবেন বাংলাদেশে একটা রেভলিউশন হবে। আমি যদি ঢাকা শহরকে যদি 4টা বা 5টা বা 6টা ব্লক করি, এবং এটা যদি আমি ওই অ্যাগেইন টেন্ডার, আই এম ভেরি সিক অ্যান্ড টায়ার্ড অফ টেন্ডার করে ব্যবসা করা যায় না, বুঝছেন? টেন্ডার করে ব্যবসা করা যায় অ্যাক্রস দ্য টেবিল। আমরা যদি আলোচনা করে ট্যারিফ ঠিক করে আমরা যদি কাজ দিয়ে দিই যে ঠিক আছে তুমি এই ঢাকার এই ধানমন্ডি মোহাম্মদপুর সব এলাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি সোলার লাগাও, লাগিয়ে তুমি কনজিউমার তার কাছে বিল নিয়ে নেবা। গভর্নমেন্ট ইজ নট ইনভলভ, ইট ইজ প্রাইভেট টু প্রাইভেট, নট পাবলিক টু প্রাইভেট। তাহলে দেখবেন যে দিস সিস্টেম উইল ওয়ার্ক প্রপারলি। আদারওয়াইজ গভর্নমেন্ট ইনভলভমেন্ট হলেই ব্যুরোক্রেসি, আর ব্যুরোক্রেসি হলেই স্লো, আর স্লো হলে আমরা গোল অ্যাচিভমেন্ট করতে পারবো না। তো সেই জন্য মাই থিঙ্কিং ইজ দ্যাট আই উইল মেক এ পলিসি, যে পলিসিতে মানুষ আগে আসবে এবং বিদ্যুৎই করবে। আর এই যে ল্যান্ডের কথা বললেন আপনারা জানেন না বাংলাদেশের এই যে সরকারি সব সংস্থাগুলো আছে এদের হাতে কত ল্যান্ড আছে। বিগেস্ট জমিনদাররা বাংলাদেশকে জানেন, রেলওয়ে। সো উই ক্যান গেট লট অফ ল্যান্ড ফ্রম রেলওয়ে। তারপরে আছে আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, নদী শাসনের নামে বহু জমি নিয়ে রাখছে। উই ক্যান টেক ল্যান্ড ফ্রম দেম। রোডস অ্যান্ড হাইওয়েজ, রাস্তার এই পাশে ওই পাশে প্রচুর জমি নিয়ে রাখে। উই ক্যান গো টু দেম। এরকম যত ভূমি মন্ত্রণালয়, তাদের বহু খাস ল্যান্ড পড়ে আছে। এবং সুখবর দিচ্ছে আপনাদেরকে, আমাদের প্রধানমন্ত্রী, আপনারা বলবেন হয়তো যে ওনার দল করি, ওনার মন্ত্রী, ওনার প্রশংসা করতেছে। প্রশংসা করাটা খুব ভালো না, আপনারা আমরা গত 17 বছর প্রশংসা করতে করতে তার ফেরেশতা মানে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছিলাম। আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাই যে উনি চিন্তা করেন, আমরা বলি না। উনি নিজেই সব মন্ত্রণালয়, যেসব মন্ত্রণালয়ের জমি আছে সব মন্ত্রী থেকে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে এসে বলছে 10 দিনের মধ্যে তোমাদের মন্ত্রণালয়ের অধীনে কত জমি আছে সেই জমির লিস্ট এনে আমার দাও। আমাকে আজকে বিডার চেয়ারম্যান আমাকে বলল যে টুকু ভাই এত জমি আমার হাতে এসে পড়ছে, আমি এখন তো মানে হাজার হাজার লোককে আমি ল্যান্ড দিতে পারবো। সো উই আর থিঙ্কিং দ্যাট ওয়ে, দ্যাট ইজ অলসো অ্যাড্রেসড। এখন হচ্ছে যে আমরা একটা পলিসি করে গভর্নমেন্টের পলিসি সাপোর্টটা যদি আমরা ইনভেস্টারদেরকে দিতে পারি, আই থিঙ্ক ভেরি সুন উইল টেক অফ। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের পার্টিসিপেশন, আপনাদের সহযোগিতা চাই। কারণ আমরা হয়েছে কি আপনার এই যদি আপনার আমার লোডশেডিং হয়, দেখবেন যে খবরের কাগজে হেডলাইন হচ্ছে বাতি নাই, অমুক যে অন্ধকার 8 ঘন্টা অন্ধকার, 10 ঘন্টা অন্ধকার হয়েছে। এখন যে কয়দিন হলো যে আমাদের লোডশেডিং নাই, খবরের কাগজে একটা কলম লিখতেও তাদের কি করবে। তারপরে আপনার পেট্রোলের লাইন, তেলের লাইন, আমি অল থ্রু বলে আসছি যে আমার কোনো সংকট নাই, সংকট মানুষের মনের মধ্যে। এই মনের মধ্যে সংকটটা দূর করতে পারলে এই লাইন বন্ধ হয়ে যাবে। আই হ্যাড সাফিসিয়েন্ট স্টক। আমি পাবলিক করছি, পাবলিককে দিচ্ছি যে আমার এই স্টক আছে। বিশ্বাস করেন, পার্লামেন্টে পর্যন্ত জামাতে ইসলামের লোকরা বলে যে ওই পার্লামেন্টে তেল আছে, পার্লামেন্টের বাইরে তেল নাই। আমি একদিন ওরা বললাম যে দেখেন, the day I took oath as a member of parliament, that day I took oath as a minister, আমার কোনো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। What I have given you is correct and correct and correct. If you need, you go. সেই জন্য কমিটি করেছে প্রধানমন্ত্রী 10 জনের। এই 10 জনের কমিটি হওয়ার পরে কিন্তু লাইন উদা হয়ে গেছে। এই 10 জনের কমিটি, পার্লামেন্টারি কমিটি করার পরে কিন্তু লাইন উদা হয়ে গেছে। কেন উদা হলো, কে উদাও করলো জানি না, আপনারা খুঁজে বের করেন। তো যা হোক, আদান পড়ে গেছে। আপনাদের সাথে আমি সরি, আমি থাকতে পারলে ভালো হতো। তবে আমি টুইনকে বলেছি যে তোমরা গোল টেবিল করো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল গোল টেবিল করে ইন্টারাকশন করি আমি সবার সাথে। এবং আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা মহল্লায় মহল্লায়
আলোচনা করেন যে তুমি যদি বাঁচতে চাও, কিন্তু গভর্নমেন্ট ক্যানট অ্যাফোর্ড এত টাকা দিয়ে এলএনজি ইম্পোর্ট করা, এত টাকা দিয়ে পেট্রোল ইম্পোর্ট করা, ডিজেল ইম্পোর্ট করা, ক্রুড ইম্পোর্ট করা, ইটস সিম্পলি ইম্পসিবল। 30 লক্ষ কোটি টাকা দেনা আমাদের মাথার উপরে। এটা কার? এটা তো আপনাদের। ইট ইজ ইম্পসিবল। কার কাছ থেকে এনে এই দেনার টাকা শোধ করবেন আপনারা? সুতরাং আমাকে যত পারি আমি আমার যে লাইবিলিটিগুলো আছে, তেল ইম্পোর্ট করা, গ্যাস ইম্পোর্ট করা, এগুলো আমাদের কমায় নিয়ে আসতে হবে। আমরা এক্সপ্লোরেশনে গেছি। আমরা অলরেডি বোধহয় 4-5 দিনের মধ্যে আপনার অফশোর টেন্ডার আমরা করে দেব। আমাদের জয়েন্ট ভেঞ্চার করতে হবে। আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে যাতে তেল অনুসন্ধান করা। আমরা বাপেক্সকে লেনদেন করছি। আমরা আরো 2টা রিগ কিনছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি এবং সাশ্রয়ী জ্বালানির জন্য আমরা চেষ্টা করছি। তো দিস ইজ আওয়ার পলিসি। I hope by June I can present a policy to you এবং সেই পলিসি হবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পলিসি। উনি যেগুলো বলে গেলেন, উনি যে পয়েন্টগুলো বলে গেলেন, আমি উনি কি আমার বুদ্ধি থেকে ওনার মাথার মধ্যে চলে গেছেন? কারণ আমি ওই ইন দ্যাট লাইন আমি আমি তো বললাম আমি প্রাইভেট সেক্টর, আই নো হাউ টু রান এ বিজনেস। সো এই যে আমি আসলে শুনলাম যে সোলারের টেন্ডার বাতিল করে দিচ্ছে, যেটা আমার সবচেয়ে দরকার। আই মেড এ কমিটি। আমার কাছে আমার অফিসাররা বললো, স্যার এটা করবেন, স্যার এটা তো কোর্টের করছে। আমি বললাম নাথিং ডুইং, জেলে যাইতে জেলে যাবো। আমি এটা রিভিউ করব। রিভিউ করার জন্য আমি কমিটি করে দিয়েছি। কমিটি রিভিউ করে আমাকে দেবে, যেগুলা দেওয়ার যোগ্য অবশ্যই দেবো আমি ফর দ্য নেশন। তার জন্য জেলে যেতে আমি জেলে যাবো, কোনো প্রবলেম। কিন্তু এরা টেন্ডার করছে, এরা জমি আছে তাদেরকে আমি কেন দেবো না? এলওআই দিয়ে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, মানে তুগলুকি কারবার। তো আমরা চাই জনগণ যেন সস্তায় বিদ্যুৎ পায় এবং চিপেস্ট সোর্স অফ পাওয়ার ইজ সোলার। এবং তার জন্য আমাদের যে পলিসি সাপোর্ট দেওয়া দরকার, আমি তো বললাম আমাদের কি চিন্তা করছি বললাম আপনার। আই হোপ ইউ উইল অ্যাগ্রি উইথ মি এবং আপনাদের আমি সাপোর্ট চাই এবং যাতে আমি এই পলিসি দিয়ে এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা জনগণের সরকার, জনগণের মানে স্বস্তি হলো আমাদের স্বস্তি, and we want to do that. And আমাদের প্রাইম মিনিস্টার আপনারা জানেন যে সে একেবারে ডাউন টু আর্থ। সে আমাদেরকে লাইনে নিয়ে আসছে। আমরা ঘুমে থেকে উঠতাম আগে 10টার সময়, এখন ঘুমে থেকে 6টার সময় উঠি, কারণ 9টার মধ্যে অফিসে বসতে হয়। কারণ কখন আবার উনি ইন্সপেকশনে যান। একদিন ইন্সপেকশনে গেছিলাম, আমি সেদিন অফিসে আসিনি। সেদিন মনে করলে একটা আলসামি করলাম যে আমি আজকে অফিসে আসবো না, দেরি একটু। প্রাইম মিনিস্টার তো ঠিক আছে, তো শুনি যে আমারই অফিসে আগে গেছে, যে আমার দরজা বন্ধ দেখছে, তো খুলতে গেছিল বলে আর খুলেন না, জানে যে আমি আর নাই, সেই জন্য আর খুলে নাই আর কি। আমরা তো সিনিয়র মানুষ। তো যাও, তো উই আর ওয়ার্কিং অ্যাজ এ টিম। হি ওয়ান্টস টু টার্ন দ্য কান্ট্রি। আমরা তার টিমও তার সাথে সে যেভাবে আগাতে যাচ্ছে